পড়বো আমরা, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ওয়েভ মোশন। ওয়েভ মোশন বা তরঙ্গ গতি। তরঙ্গ গতি চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারে যে ম্যাক্সিমাম জিনিসগুলো আছে আমরা পড়েছি, তার জন্য জাস্ট আমরা আলোচনা করে করে বেশিরভাগ জিনিস আমরা জাস্ট মুখে আলোচনা করে যাব, ঠিক আছে? তাহলে প্রথমত তরঙ্গ গতিতে প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা তরঙ্গ কাকে বলে। তো তরঙ্গ কাকে বলে তোমাদের কী মনে হয়? তরঙ্গ কাকে বলে মনে পড়ছে? ক্লাস 9 তরঙ্গ। তরঙ্গ হচ্ছে এক ধরনের কি ডিস্টারবেন্স। তাহলে তরঙ্গ হলো এক ধরনের আন্দোলন বা ডিস্টারবেন্স, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যা জড় মাধ্যমের মধ্য দিয়ে কি হয়? অগ্রসর হয়, অথচ মাধ্যমের কণাগুলোর কোনো অগ্রগতি হয় না। অগ্রগতি, মাধ্যমের কণাগুলো কাঁপবে। ধরো সাপোজ আমি বললাম যে অনেকগুলো লোক বাদ দাও, সাপোজ অনেকগুলো কণা সমষ্টি দিয়ে তুমি বলতে পারো কি তৈরি হয়েছে? একটা তার তৈরি হয়েছে। তারটাকে যদি ধরো সাপোজ এই জায়গাটাতে টেনে ছিঁড়ে দাও, তাহলে কী হবে? দূর থেকে দেখলে মনে হবে, তোমরা দেখবা জিমেট দেখায়, জিমের মোটা দড়ি এরকম প্রতি নিচে আন্দোলন করা হয়, মনে হয় ঢেউটে চলে গেলো, কিন্তু আসলে কি দড়ি এগোয় না। তাহলে কি হয়? তো দড়ির কণাগুলো এরকম হয়। দড়ির কণাগুলো কীভাবে মুভ করে? উপরে নিচে মুভ করে। তাহলে ওরা তো একই জায়গায় থাকছে, সাম্যাবস্থা থেকে কী করছে? উপরে নিচে কী হচ্ছে? আন্দোলিত হচ্ছে। কিন্তু কোনো পার্টিকুলার কোনো টাইমে মনে হচ্ছে কিছুক্ষণ যদি তাকাও, তখন মনে হবে যে এরকমভাবে তরঙ্গটা এভাবে এগিয়ে যাচ্ছে, কিছু এগিয়ে যাচ্ছে। তাহলে যেটা এগিয়ে যাচ্ছে সেটা কি? সেটা হচ্ছে তরঙ্গ। বুঝতে পারা গেল? তাহলে তরঙ্গ বা ওয়েভ ইজ এ ওয়ান কাইন্ড অফ ডিস্টারবেন্স, বা কোনো এক ধরনের হচ্ছে আন্দোলন, যা জড় মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয়, অথচ মাধ্যমের কোনো অগ্রগতি হয় না। এবার আমার পরের কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে এই তরঙ্গ তো অনেক রকম হতে পারে, তাই তো? তার মধ্যে অনেকগুলো রকমের মধ্যে যান্ত্রিক তরঙ্গ হচ্ছে একরকম তরঙ্গ। তাহলে এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি? যান্ত্রিক তরঙ্গ। ইংরেজিতে কি বলা হবে? মেকানিক্যাল ওয়েভ। ইংরেজিতে বলা হবে মেকানিক্যাল ওয়েভ, যান্ত্রিক তরঙ্গ। তাহলে হোয়াট ইজ মেকানিক্যাল ওয়েভ? যান্ত্রিক তরঙ্গ কি? তাহলে যান্ত্রিক তরঙ্গ হচ্ছে যান্ত্রিক তরঙ্গ বা স্থিতিস্থাপক তরঙ্গের উৎপত্তি তোমার ও বিস্তার জড় পদার্থের, অর্থাৎ কঠিন, তরল বা গ্যাস, এই তিনটে পদার্থের কি তিনটি ধর্মের উপর নির্ভরশীল। এবং এই তিনটি ধর্ম মানে মেনলি হচ্ছে তিনটে প্রপার্টি আছে। সে তিনটে প্রপার্টির জন্য যদি কোনো তরঙ্গ উৎপত্তি হয় বা বিস্তার লাভ করে, তবে সেই তরঙ্গকে কী বলবো আমরা? যান্ত্রিক তরঙ্গ। সিম্পল একটা কথা বলছি, যান্ত্রিক তরঙ্গের সংজ্ঞা পরে বলছি আমি। আপাতত আমি তোমাদেরকে কথা বলি, সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। ধরো সাপোজ এটা হচ্ছে একটা জলের উপরিতল, পুকুরের জলের কি উপরিতল। এটা হচ্ছে মনে ভাবো জলের কণাগুলোকে এভাবে আমি দেখাচ্ছি, জলের কণাগুলোকে কীভাবে দেখাচ্ছি? তো সাপোজ এই আলাদা কালার দিয়ে দেখাচ্ছি, এগুলো হচ্ছে জলের কণা, ঠিক আছে? ক্লিয়ার? এবার তুমি কী করলে? জলে একটা ঢিল ফেললে। কী করলে? জলে একটা ঢিল ফেললে। তাহলে সাপোজ ঢিলটা খুব সূক্ষ্ম ছিল, তার ফলে কি হলো? তার ফলে এই যে ঢিল ফেলার পর এই ঢিলটা ফেলেছিলে, এটা ঢিল, এই কণাটার উপরে ধরো সাপোজ মনে ভাবো, মানে অরিজিনালি কী হচ্ছে সেটা না, মানে মনে এটাকে মজার ছলে ভাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ঢিলটা কী করলো? ওই কণাটাকে কী করলো? মাথায় মারলো এক টালা, ঢিলটা কী হবে? নিচের দিকে নেমে যাবে, টাই করে নামবে না। এবার যেহেতু মাধ্যমটা কি মাধ্যম? জড় মাধ্যম। এর ক্ষেত্রে মাধ্যম থাকতে হবে, মাধ্যম থাকতেই হবে, মাধ্যম মাস্ট, একদমই দরকার। নাহলে মাধ্যম না থাকলে যান্ত্রিক তরঙ্গ বলতেই পারবো না, ঠিক আছে? তাহলে মাধ্যম যেহেতু জড় মাধ্যম, তখন কি হবে? এই যে কণাটা, এই যে জলের কণাটা কি হলো? নিজের সাম্যাবস্থান মানে কি? নর্মাল অবস্থায় বাহ্যিক কোনো বলের অনুপস্থিতিতে ও যে পজিশনে থাকবে, সেই পজিশনটাকে আবার কী বলা হবে? সাম্যাবস্থা বা মিন পজিশন। সেখান থেকে কী হলো? কিছুটা বিচ্যুত হলো, মানে সরে গেল। এবার কি সরে গিয়ে ওখান থেকে যাবে? থাকবে না, কারণ এদের মধ্যে আবার অ্যাট্রাকশন ফোর্স আছে। এদের মধ্যে মনে ভাবো এরা হাত মিলিয়ে আছে, হাত ধরে তাহলে কী করবে? উল্টে আবার টানবে না। তাহলে সেই উল্টে টানছে কিসের জন্য? সেই টানার কারণ হচ্ছে কি? স্থিতিস্থাপকতা। মনে করছে স্থিতিস্থাপকতা? তাহলে স্থিতিস্থাপকতা ধর্মটা এরকমই যে কোনো কণা বা কোনো বস্তুকে তার সাধারণ আকার বা আকৃতি থেকে যদি বিকৃত করা হয় বাইরে থেকে বল দিয়ে, তাহলে ওর মধ্যেই একটা কী হবে? নিজেই একটা উল্টো দিকে একটা ফোর্স তৈরি হয়, সেটাকে কী বলা হয়?
রেস্টোরিং ফোর্স বা প্রত্যানায়ক বল। তার ফলে এই কণাটাই যখন এখানে চলে আসলো, তার ফলে কী হলো, ওর মধ্যে মাথায় খেললো যে না আমি তো এখানে থাকার কথা না, আমাকে আগের শেপে ফিরে যেতে হবে। তার জন্য ঘুরে ও কী করবে, আগের পজিশনে যাওয়ার চেষ্টা করবে। তা ওই কজটা হচ্ছে, ওই কারণটা হচ্ছে কি, স্থিতিস্থাপকতা। ওই যে ধর্মটা জন্য আগের অবস্থানে ফিরে আসার চেষ্টা করবে, সেটাকে কী বলা হয়, স্থিতিস্থাপকতা। বুঝলে, স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। তারপরে কি হবে, তারপরে গল্পটা এরকম হবে, তুমি আমাকে বলো 100 মিটার দৌড়ে খেলা, 100 মিটার রানের বা 100 মিটার দৌড় প্রতিযোগিতায় লোক যখন ফিনিশিং লাইনের কাছে আসে, এসে ধরাম করে যে ফার্স্ট হয় সে ধরাম, বা সেকেন্ড বা থার্ড বা যারা হয় তারা কি ধরাম করে থেমে যেতে পারে ওখানে ফিনিশিং লাইনে, নাকি খানিকটা এগিয়ে যায়? কেন এগিয়ে যায়? গতিজাড্যের জন্য। তাহলে এখানে ও প্রথমত হচ্ছে কি হলো, ছিল এখানে, এখান থেকে বিকৃত হলো বা বিচ্যুত হলো। এখানে বিচ্যুত হওয়ার পর ওর মাথায় হঠাৎ টনক লড়লো যে আমাকে আগের অবস্থানে যেতে হবে, ফিরে যেতে হবে। তার জন্য আগের অবস্থানে ফিরতে শুরু করলো, কী ধর্মের জন্য? স্থিতিস্থাপকতা ধর্মের জন্য। এবার যেহেতু ওর মধ্যে একটা গতি সৃষ্টি হবে, ও এই অবস্থায় এসে কিন্তু থামতে পারবে না, তখন কিছুটা আবার উল্টো দিকে এগিয়ে যাবে। সে কতটা এগিয়ে যাবে, এই দিকে যতটা এসছে ওই দিকে ততটাই এগিয়ে যাবে ম্যাক্সিমাম। সেটাকে পরে দেখবো, বা আগে আমরা দেখেছি সেটাকে বিস্তার বলা হয়। ঠিক আছে, তারপরে কি হলো, তারপরে কোনোটা আবার ঘুরে এখান থেকে এই দিকে এত দূর পর্যন্ত সাপোজ এলো, আবার ও টনক করলো যে এই যা, আচ্ছা ওটা কথা বলছি পরে। তো এই ঘটনাটাকে কি বলা হয়, এই ঘটনাকে এইটা যে এই ব্যাপারটাকে কী বলা হয়, জাড্য। কী ধরনের জাড্য? গতিজাড্য। তার জন্য কি হলো, সাম্যাবস্থায় এসে কী হলো, থামতে পারলো না, আবার ঘুরে চলে গেল। এতটুকু ক্লিয়ার না? ক্লিয়ার না? আর একটা গল্প আছে যে এদের মধ্যে তো সংশক্তি বল আছে এক প্রকার। সংশক্তি বল মধ্যে নিশ্চয় জানো অ্যাডহেসিভ কোহেসিভ ফোর্স। তার কারণে তো এদের মধ্যে এই সংশক্তি বলের জন্য তো স্থিতিস্থাপকতা ব্যাপারটা এসছে, তৈরি হয়েছে না। ওই ফোর্সটাও তিনটে ফোর্স আছে, ওই ফোর্সটাও কিন্তু কাজে লাগবে। সেটাকে কী বলা হয়, সংশক্তি বল। এই কটা জিনিস বুঝতে হবে যান্ত্রিক তরঙ্গের জন্য। দেখো তারপরে দেখো এই যান্ত্রিক তরঙ্গ তাহলে কী বুঝতে গেল, সংজ্ঞা যদি বলা হয় তাহলে সংজ্ঞা কী হবে, তো সংজ্ঞা হচ্ছে জড় মাধ্যমের অণুগুলির সমষ্টিগত কম্পনের ফলে, ভালো শুনবে, জড় মাধ্যমের অণুগুলির সমষ্টিগত কম্পনের ফলে যে আন্দোলন মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় তাকে কি বলা হয়, যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ। তাহলে এই তরঙ্গ কত ধরনের হয়, এই যান্ত্রিক তরঙ্গ জেনারেলি দু ধরনের হয়। যান্ত্রিক তরঙ্গ কত ধরনের হয়, দু ধরনের হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তির্যক তরঙ্গ, ঠিক আছে, একটা হচ্ছে তির্যক তরঙ্গ, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তা বলে কিন্তু এরকম ভেবো না, বলছি তারও 1 মিনিট, যে যান্ত্রিক তরঙ্গর ক্ষেত্রেই শুধুমাত্র তির্যক হয় এরকম না। অনুতরঙ্গ, যান্ত্রিক তরঙ্গ ছাড়াও তড়িৎচুম্বকীয় তরঙ্গও তির্যক তরঙ্গ হয়, ঠিক আছে। তো যাও, তাহলে আপাতত যান্ত্রিক তরঙ্গের দুটো ধরন হয়, সেটা হচ্ছে তির্যক আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য। তাহলে তির্যকটা আমরা অলরেডি উদাহরণ পড়ে নিয়েছি, বা একটা টান তির্যক তরঙ্গ কী সেটা বলে দিই, সব পড়া আছে, ওই জন্য আমি হালকা হালকা করে এই চ্যাপ্টারটা বলে চলে যাবো। তাহলে তির্যক তরঙ্গ হচ্ছে যে মাধ্যমের কণাগুলো, ধরো সাপোজ মাধ্যমের কণাগুলো, এইগুলো হচ্ছে মাধ্যমের কণাগুলো কাঁপছে যে বরাবর, যেদিকে কাঁপছে, তরঙ্গ কোন দিকে অগ্রসর হচ্ছে তার ঠিক লম্ব বরাবর কী হচ্ছে, তার ঠিক লম্ব বরাবর তরঙ্গ অগ্রসর হয়। যদি তাহলে এটা কখন দেখা যায়, একটা টান করা তার আছে, ধরো সাপোজ দুই দিকে দুটো কোনো বি দিয়ে বাঁধা আছে, টান করা তার, তুমি তারটাকে টেনে এরকম করে টেনে ছেড়ে দিলে, তো সেক্ষেত্রে তরঙ্গটা কীরকম হয়, তরঙ্গটা এরকম শুধু মানে এরকম হতে পারে, হয় না। সেই যে একটু আগে বললাম জিমের ব্যাপারটা, তো সেই ক্ষেত্রে কণাগুলো কোন দিকে কাঁপছে, এই দিকে কণা কাঁপছে, তরঙ্গটা যাচ্ছে কোন দিকে, এই দিকে তরঙ্গ যাচ্ছে না, তরঙ্গটা অগ্রসর হচ্ছে কোন দিকে, এইভাবে এরকমভাবে করলাম, তো তরঙ্গটা এরকম যাচ্ছে না, তো তরঙ্গ যাওয়ার দিক যেদিকে কাঁপছে তার ঠিক পারপেন্ডিকুলারলি, তো তার জন্য সেই তরঙ্গকে কী বলা হবে, তির্যক তরঙ্গ। আবার উল্টো দিকে স্প্রিংকে যদি তুমি কী করো, অনেক বড় স্প্রিং এরকম করে যদি হঠাৎ করে ঠোকা মেরে যদি ছেড়ে দাও, তাহলে কী হবে, এরকম হতে যাবে। তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে কণাগুলো কাঁপছে যেদিকে, এদিকে কণাগুলো কাঁপছে কোন দিকে, এইদিকে কণাগুলো কাঁপছে, আর তরঙ্গটা ওয়েভটা যাচ্ছে কোন দিকে মনে হয়, এইদিকে। তাহলে যেদিকে কাঁপছে সেই দিকেই যদি তরঙ্গ বিস্তার হয়, তো সেই তরঙ্গকে কী বলা হবে, অনুদৈর্ঘ্য তরঙ্গ। বলো ক্লিয়ার না? বেশ।
তির্যক তরঙ্গের যদি ছবি তুমি জেনারেলি আঁকো তাহলে দেখতে এরকম হবে, সাপোজ এরকম হবে, এরকম হবে, ঠিক আছে। এক্ষেত্রে কণাগুলো, এটা হচ্ছে এই যে দাগটা, সেই দাগটা হচ্ছে সাম্যাবস্থার কণাগুলো আছে, সেই কণাগুলোর এটা হচ্ছে ম্যাক্সিমাম দূরত্ব অতিক্রম করছে। এই দূরত্বটাকে কী বলা হবে? এই দূরত্বটাকে বলা হয় বিস্তার, এটাকে বলা হয় বিস্তার, বা নিচের দিকে বিস্তার। এটাও এই দিকটাও হয় সেম হয়, এটাও সেম। তারপরে এই যে এই যে মাথাটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ, এটাকে বলা হয় তরঙ্গপাত। সম্পূর্ণ এটা কী বলা হয়? এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, এটাকে কী বলা হয়? তরঙ্গপাদ। এবার তরঙ্গ শীর্ষ আর তরঙ্গপাদ এর মধ্যবর্তী দূরত্ব কত হয় জানো? এর মধ্যবর্তী দূরত্ব কত হয় জানো? λ/2 হয়। পরপর দুটো তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাতের মধ্যবর্তী দূরত্ব, কারণ ল্যামডা এখান থেকে এত দূর পর্যন্ত ল্যামডা, পরপর দুটো তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব কত হয়? ল্যামডা হয়। বা সমতল সম্পন্ন দুটো কণার মধ্যে দূরত্ব কত হয়? ল্যামডা হয়। এগুলো সব আমাদের পড়া হয়ে গেছে, আগে পড়া হয়েছে বা ক্লাস 9-এ পড়েছি আমরা, ঠিক আছে। সিমিলারলি অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কি হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে ধরো সাপোজ এটা স্প্রিং, নর্মাল অবস্থায় স্প্রিং আছে, এটাকে ধরো সাপোজ যদি এদিক দিয়ে বল প্রয়োগ করা হয়, কোনো একটা টাইমে কী হবে? খুব সংকুচিত হয়ে যাবে এরকম করে, তারপরটা কী হবে? প্রসারিত থাকবে। তারপরে আবার পরবর্তী ক্ষেত্রে ছবি কীরকম হবে সেটা বলছি। পরবর্তী ক্ষেত্রে পরের স্টেজের ছবি হবে, এটা প্রসারিত হবে, তারপরে পার্টটা সংকুচিত হয়ে যাবে, ঠিক আছে। তারপরে বাকিটা নর্মাল থাকবে। এরকমভাবে এই যে সংকোচনটা দেখছো, এই সংকোচনটা এইদিকে ক্রমাগত এগিয়ে যায়। এই যে সংকোচন, সেটাকে কী বলা হয়? এই সংকোচনটাকে কী বলা হয়? ঘনীভবন। এই সংকোচনটাকে কী বলা হয়? ঘনীভবন। আর এই প্রসারণটাকে কী বলা হয়? তনুভবন। তাহলে পরপর ঘনীভবন আর তনুভবনের মধ্যে দূরত্ব কত হয়? ল্যামডা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখবো আমরা তোমার তরঙ্গের অন্যান্য প্রকারভেদ, আদার ক্লাসিফিকেশন অফ ওয়েভ, ঠিক আছে। কী কী হতে পারে? তোমার শক্তি সঞ্চারের দিক অনুযায়ী যদি ভাবো, তাহলে সেক্ষেত্রে তরঙ্গ হচ্ছে ওয়ান ডাইমেনশনাল হতে পারে, মানে একটা রেখা বরাবর যদি তরঙ্গ যদি যায় তাহলে সেটাকে কী বলা হবে? ওয়ান ডাইমেনশনাল তরঙ্গ। যদি একটা তল বরাবর তরঙ্গ যায় তখন সেটাকে কী বলা হবে? এটা 2D যেহেতু, তখন সেটাকে কী বলা হবে? দ্বিমাত্রিক তরঙ্গ। আবার যদি কোনো তরঙ্গ এরকমভাবে ওই ত্রিমাত্রিকভাবে যায়, মানে এটা ছবিতে দেখানো যাচ্ছে না, ধরো সাপোজ আমি বললাম কোনো একটা বিন্দু থেকে ধরো শব্দ তরঙ্গ শব্দ উৎপন্ন হয়েছে, সেই শব্দটা চারিদিকে কী হবে? চারিদিকে গোলক আকারে ছড়াবে, তো সেটা কী হবে? ত্রিমাত্রিক তরঙ্গ হবে। এই কথাটাই বলা হয়েছে। আবার অন্যভাবে যদি তরঙ্গের প্রকারভেদ করা হয়, তাহলে কণার কম্পনের বৈশিষ্ট্য অনুযায়ী তরঙ্গকে ভাগ করা হয়। কণার কম্পন কীভাবে হচ্ছে সেভাবে অনুযায়ী, যেমন হচ্ছে জেনারেলি আমরা পড়ছি যে সরল দোলগতি সম্পন্ন তরঙ্গ, দোলগতির ক্ষেত্রে যেটা পড়ছি সেটাই পড়ছি, সেটার নাম জাস্ট বলা হয়েছে। আবার তরঙ্গ গতির সীমা, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা এটা খুব ইম্পর্টেন্ট। বলছে তরঙ্গকে ভাগ করছি কিসের রেসপেক্টে? অন দ্য বেসিস অফ লিমিট অফ ওয়েভ মোশন। তরঙ্গ গতির সীমা অনুযায়ী কী হচ্ছে? তরঙ্গ গতির সীমা, ঠিক আছে, অনুযায়ী তরঙ্গকে ভাগ করা হচ্ছে। তো কী ভাগ করা হয়? তো ধরো সাপোজ একটা টাইপ আছে, সেটা হচ্ছে চলো তরঙ্গ। তার মানে কি মনে হচ্ছে? তরঙ্গটা স্থির থাকবে না, ওরকম না, তরঙ্গটা স্থির থাকবে না। তরঙ্গবন্দি স্থির থাকে? তোমার কি মনে হয়? তরঙ্গ ধরো সাপোজ তুমি কি করলে জলে, পুকুরে, ওই যে বললাম পুকুরের কোনো একটা পয়েন্টে ঢিল ফেললে, তাহলে সেই তরঙ্গটা এক জায়গায় থামবে? চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তো গোলে কোথাও বাদ, চারিদিকে যেখান থেকে সৃষ্টি হলো সেখান থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পার্টিকুলার কোনো ডিরেকশন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তো সেটাকে কী বলবো আমরা? চলতরঙ্গ। বা ইংরেজিতে বলা হয় কি? প্রগ্রেসিভ, PROGRESSIVE। বা তোমার বলা হয় ট্রাভেলিং ওয়েভ। 2 নম্বর যদি হচ্ছে একটা তরঙ্গ বলতে পারো, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই দুটো তরঙ্গ আমাদের কাজে লাগবে, বুঝতে হবে কিন্তু। একটা হচ্ছে তোমার স্থাণু তরঙ্গ। স্থাণু মানে কি জানো? স্থাণু তরঙ্গ, এটাকে ইংরেজিতে বলা হয় স্টেশনারি ওয়েভ। মানে কি? এটা স্থির। স্থাণু মানে কি? স্থির। অ্যাকচুয়ালি কিন্তু স্থির না, মানে হচ্ছে একটা জায়গায়
একটা জায়গায় আবদ্ধ হয়ে যায়। তার মানে কীরকম গল্পটা, সাপোজ ভালো করে বোঝার চেষ্টা করবা। ধরো তুমি একটা কাজ করেছো, যে যে স্প্রিংয়ের মতো দেখতে, ভালো করে শুনবা, স্প্রিংয়ের মতো দেখতে একটা জিনিস পাওয়া যায় হালকা, সেটাকে স্লিংকি বলা হয়। স্লিংকি যেটা মেলায় কিনতে পাওয়া যায়, সেটা সাপোজ আমি বললাম, সেই স্লিংকিটাকে তুমি একজন একটা হাত দিয়ে ধরেছো, নিয়ে আর একজনে সেটাকে মোটামুটি একটু লম্বা করে টেনে ধরে রেখেছো, ঠিক আছে, জাস্ট এভাবে রেখেছো। এবার জাস্ট একজনকে দরকার, মানে একজন ঠেলবে। একজন যদি এদিকে ধাক্কা মারে, তখন কী হবে, এই স্লিংকিটা সংকোচনটা আস্তে আস্তে এদিকে মনে হবে যেন কোনো একটা ওয়েভ যাচ্ছে। কিন্তু একে এই অপোজিট যে পার্টি আছে সে যদি চুপচাপ থাকে, তারপরেও দেখবা এই ওয়েভটা তখন ধাক্কা মেরে আবার ঘুরে আবার এদিকে আসবে না? তাহলে ওই ওয়েভটা দেখবো এরকমভাবেই ক্রমশ অবশ্যই ড্যাম্পড হবে, মানে হচ্ছে ব্যাপারটা আস্তে আস্তে কী হবে, ড্যাম্পড হবে। ড্যাম্পের বাংলা কী বলবো, অবমন্দিত হবে, আস্তে আস্তে কমবে ব্যাপারটা। কিন্তু এই ঘটনাটা লক্ষ্য করা যায়, তাহলে দেখছি একটা তরঙ্গ একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকছে, তখন ওই তরঙ্গকে কী বলা হয়, স্থাণু তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ। এটা খুবই ইম্পর্টেন্ট, পরবর্তী ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, আমাদের সিলেবাস পরবর্তী ক্ষেত্রে পড়াশোনাতে আমাদের পড়বো আমরা এগুলো আরও ডিটেলসে। বুঝতে পারা গেল কি? এবার আমরা দেখব তরঙ্গ সম্বন্ধীয় কয়েকটা টার্ম দেখব। তাহলে কী দেখব, তরঙ্গ সম্পর্কীয় কয়েকটা টার্ম। 1 নম্বর হচ্ছে দশা। দশা মানে কি, অন্যভাবে যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, হায় রে তোর কি হাল, কী চলছে, আর বলিস না, খুব বাজে দশা, পকেটে একটা টাকাও নাই। তার মানে কি, দশা মানে এমন একটা জিনিস বোঝায় যেটা সম্বন্ধে তোমার সম্পূর্ণ ইনফরমেশন ওর মধ্যে ঢোকানো আছে। দশা মানে ব্যাংকে কত টাকা আছে, বাড়িতে কীরকম কী কন্ডিশান, মানে ভাইয়ের সাথে ঝগড়া হচ্ছে কি হয় না, মা কী করছে, কেমন খাবার রান্না করছে, এই সমস্ত গল্প মানে মানুষের ক্ষেত্রে দশা মানে এই বিয়ে হয়ে গেলে বইয়ের সাথে কেমন সম্পর্ক, এরকম এইগুলো হচ্ছে কি দশা। তার মানে তরঙ্গের ক্ষেত্রে দশা মানে কি, তরঙ্গের ক্ষেত্রে দশা মানে এমন একটা ইনফরমেশন, এমন একটা মানে কী বলবো এমন একটা তথ্য, যেটা জানতে পারলে তরঙ্গের গতি সম্পূর্ণ রূপে জানা যায়। তরঙ্গের গতি সম্পূর্ণরূপে জানা যায়, এমন একটা ইনফরমেশন যেটাকে কী বলা হবে, তরঙ্গের দশা। তোমাদের মনে পড়ছে, আগে পড়িয়েছি যে তোমার সরল দৈর্ঘ্যের সমীকরণ কী হয়, x = a sin ωt, হয় না cos ωt হয়। তাহলে এই যে পার্টটা আছে, এই পার্টটাকে কী বলা হয়, এই পার্টটাকে বলা হয় দশা। এখান থেকে দেখো ওমেগা মানে হচ্ছে কি, কৌণিক কম্পাঙ্ক, এটা সম্বন্ধে তুমি ইনফরমেশন পাবা, তার জন্য এটাকে দশা বলা হয়। পরবর্তী ক্ষেত্রে দেখবা এখানে এই ইনফরমেশন, এর মধ্যে অনেক কিছু জিনিস ঢোকা থাকবে, আরও ক্যালকুলেশন করবো, দেখবো। তাহলে আশা করছি দশা কি সেটা বুঝতে পারা গেল, ক্লিয়ার। তারপরে সাইন হচ্ছে না কস হচ্ছে, সেটা থেকেও দশা ডিপেন্ড করছে, ঠিক আছে। এরপর হচ্ছে পূর্ণ তরঙ্গ, এটা বলার কোনো মানে হয় না। পূর্ণ তরঙ্গ কী তোমরা নিশ্চয় জানো। পরপর তির্যক তরঙ্গের ক্ষেত্রে পরপর দুটো তরঙ্গ শীর্ষের মধ্যে যে দূরত্ব, মানে সেটা হচ্ছে পূর্ণ তরঙ্গ, বা একটা কণা পূর্ণ কম্পনের, ভালো বুঝবা, ভালো শুনবা। যদি এটা আমি মেনলি কী হয়, তির্যক তরঙ্গ দিয়ে বোঝালে খুব ভালো হয়। মানে এক্ষেত্রে তির্যক তরঙ্গের ক্ষেত্রে কণাগুলো কীভাবে কম্পন হয়, এভাবে যদি কাঁপে তাহলে তরঙ্গটা কীভাবে যায়, এভাবে যায়, তাই তো। এবার এই যে একটা কণা ধরো এখান থেকে স্টার্ট করে এখানে গেল, তারপরে এখানে নিচে ফিরে এসে এখানে গেল, তারপর ফিরে আবার এখানে আসলো, এই টাইমটা হচ্ছে কি, এই টাইমের মধ্যে এই টাইমটা মানে হচ্ছে পূর্ণ কম্পন। এই পূর্ণ কম্পনে তরঙ্গ কোথায় কত মানে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত আসে। তার জন্য এই যে দূরত্বটা, এই ঘটনাটাকে কী বলা হবে, পূর্ণ তরঙ্গ, বা এই দূরত্বটাকে কী বলা হবে, পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। আশা করছি বুঝতে পারা গেল, ঠিক। আর পর্যায়কালকে কী বলা হয়, একটা কণা সম্পূর্ণরূপে মানে একটা পূর্ণ কম্পন কমপ্লিট করতে যে সময় নেবে তাকে কী বলা হবে, পর্যায়কাল। কম্পাঙ্ক কাকে বলে জানো, তাও বলছি, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন হয় তাকে কী বলা হয়, পর্যায়কাল। তাহলে পর্যায়কাল যদি টি হয়, কম্পাঙ্ক যদি n হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক কী, n সমান হচ্ছে 1/t, বা t সমান হচ্ছে 1/n, ঠিক। তরঙ্গের বিস্তার কী, আর বিস্তার তো আগেই বলে দিলাম, কোনো সমাবস্থা থেকে ম্যাক্সিমাম যত দূরে যায় সেই দূরত্বটাকে কী বলা হয়, তরঙ্গের বিস্তার বা অ্যামপ্লিটিউড। তরঙ্গ বেগ মানে কি, একক সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করবে তাকে কী বলা হবে, তরঙ্গের বেগ। এই তরঙ্গটা যে বেগে যাচ্ছে সেটা তরঙ্গের বেগ, ক্লিয়ার। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে তরঙ্গ মুখ, খুবই ইম্পর্টেন্ট। তরঙ্গ মুখ কী জিনিস, তরঙ্গ মুখের কনসেপ্টটা তোমাদের ক্লাস 12 কাজে লাগবে, ঠিক আছে। তরঙ্গ মুখ কী বলছি, ধরো সাপোজ, ভালো করে দেখবা, খুব ইম্পর্টেন্ট। সাপোজ আমি ত্রিমাত্রিক দিয়ে বোঝাচ্ছি। সাপোজ এটা কোনো তরঙ্গের উৎস। সাপোজ আমি বললাম এটা হচ্ছে একটা শব্দ তরঙ্গ তৈরি করবে, মানে এটা ধরো সাপোজ কোনো একটা মাইক বা স্পিকার। এখান থেকে ধরো সাপোজ যখন সাউন্ড তৈরি হবে, সেই সাউন্ডটা কী হবে,
এই দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে, তবে বিভিন্ন দিক থেকে ত্রিমাত্রিকভাবে যাবে না যাবে তো। ধরো সাপোজ আমি সেটাকে আমি যাওয়াটাকে আমি সাপোজ শব্দ বলছি, তাও আমি তির্যক দিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তির্যক তরঙ্গ বুঝতে আমাদের সুবিধা হয়। ধরো সাপোজ তরঙ্গটা এভাবে 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 যাচ্ছে, এটা হচ্ছে এটা অক্ষ। আবার এই দিকে ধরো সাপোজ এরকমভাবে যাচ্ছে, আমি এভাবে দেখালাম। আবার এই দিক দিয়ে ধরো সাপোজ এরকমভাবে যাচ্ছে, এটাকে এভাবে দেখালাম। তাহলে পার্টিকুলার কোনো টাইমে এখান থেকে স্টার্ট করলে তরঙ্গটা সবাই যেহেতু একই তরঙ্গ, ধরো সাপোজ টি টাইম পরে কোথায় পৌঁছাবে, ধরো সাপোজ আমি বললাম টি টাইম পরে এখানে পৌঁছেছে, তাহলে কি এটা পূর্ণ কম্পন হওয়ার পর আবার খানিকটা গিয়েছে, তাহলে এটাও কী হবে, এখান থেকে যাওয়ার পর এখানে পৌঁছাবে, এটাও এখান থেকে এখানে যাওয়ার পর এখানে পৌঁছাবে, যাবে না। তাহলে প্রত্যেকটার কিন্তু এই নির্দিষ্ট একই সময় পর তরঙ্গগুলো যেদিকে যাচ্ছে সেই প্রত্যেকটা অবস্থায় সেখানে যদি পজ করে দাও, সেই কণাগুলোর দশা একই থাকবে। ঠিক তখন যদি ওই কণাগুলোকে যদি জুড়ে দাও, দিয়ে রেখাও পেতে পারো, ডিপেন্ড করছে যে তরঙ্গটা কী ধরনের তরঙ্গ। যদি ত্রিমাত্রিক হয় তাহলে তুমি তল পাবে, তরঙ্গটা যদি দ্বিমাত্রিক হয় তাহলে সেটাও তুমি দ্বিমাত্রিক হলে সেক্ষেত্রেও তুমি তল পাবে, আর একমাত্রিক হলে সরলরেখা পাবে। ঠিক আছে, তো সেইগুলো কি হয়, সেইগুলো সমদশায় থাকে, সেই সমদশা সম্পন্ন কণাগুলো যোগ করে যে সরলরেখা বা তল পাওয়া যায় সেটাকে কী বলা হয়, তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট। সেটা কী বলা হয়, তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট। এটার ধারণাটা বা এটার মানে ইম্পর্টেন্সটা তোমরা ক্লাস 10 আরও ভালো করে বুঝতে পারবে, এটাই বলার কথা। ঠিক আছে, এরপরে কিছু টার্ম আছে বলে দেওয়া, সেটা বলছি। যেটা হচ্ছে প্রথমত হচ্ছে n সমান 1/t বলা আছে, এটা তোমরা জানো। কম্পাঙ্ক সমান 1/, হচ্ছে পর্যায়কাল। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের নতুন জিনিস, সেটা তোমাদের জানা দরকার। সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি তরঙ্গ সংখ্যা, ইংরেজিতে বলা হয় কি ওয়েভ নাম্বার। তাহলে তরঙ্গ সংখ্যা কী জিনিস জানা আছে? তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে যে একক দৈর্ঘ্যে, ভালো শুনবা, একক দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যাকে কী বলা হয়, তরঙ্গ সংখ্যা। মানে হচ্ছে ধরো সাপোজ ভালো কথা শুনবা, ধরো সাপোজ একটা তরঙ্গ আমি আঁকছি, সাপোজ তির্যক তরঙ্গ আঁকছি। ঠিক আছে, তির্যক তরঙ্গটা কীরকম হবে, ধরো সাপোজ এরকম হলো, দেখতে বিচ্ছিরি হলো ছবিটা, যাই হোক। তো যাই হোক, আমি বলছি এখান থেকে এই দৈর্ঘ্যটা পার্টিকুলার সাপোজ 1 মিটার ধরে নিলাম। তাহলে এই 1 মিটার একক দৈর্ঘ্য বলেছি, এটা সাপোজ মিটারের ক্ষেত্রে মিটার হবে, সেন্টিমিটারের ক্ষেত্রে সেন্টিমিটার হবে, সেটা ডিপেন্ড করছে। এটা হচ্ছে কি একক দৈর্ঘ্য, এটা হচ্ছে একক দৈর্ঘ্য। এই একক দৈর্ঘ্যে কতগুলো পূর্ণ তরঙ্গ থাকবে? পূর্ণ তরঙ্গ মানে হচ্ছে এখান থেকে এত দূর পর্যন্ত এটা একটা পূর্ণ তরঙ্গ, এখান থেকে এত দূর পর্যন্ত এটা একটা পূর্ণ তরঙ্গ, সেটাকে কী বলা হয়, তরঙ্গ সংখ্যা। তাহলে তরঙ্গ সংখ্যা হচ্ছে তোমার একক দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একক দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা। তাহলে তুমি যদি বলো তো দেখি, ল্যামডা দৈর্ঘ্যে কতগুলো পূর্ণ তরঙ্গ থাকে? পূর্ণ তরঙ্গের সংখ্যা সমান হচ্ছে 1টি। তাহলে অতএব একক দৈর্ঘ্যে ল্যামডাটাকে ধরো সাপোজ কোনো না কোনো এতে আছে, তো ইউনিটে থাকবে, তো সেটাকে আমি কী ধরলাম, একক দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা সমান কী হবে, 1/λ হবে না? সেই n সমান 1/t এর মতন গল্প। তাহলে অতএব তরঙ্গ সংখ্যাকে তুমি যদি কে দিয়ে প্রকাশ করো, এটাকে সাপোজ আমি কী দিয়ে প্রকাশ করলাম, কে দিয়ে প্রকাশ করি, তাহলে অতএব তরঙ্গ সংখ্যা কে সমান কী হবে, 1/λ হবে। আশা করছি বুঝতে পারা গেল। এবার দেখবো যে এটা তো দেখার কিছু না, এরপরটা হচ্ছে তরঙ্গ বেগ আর এর মধ্যে সম্পর্ক, v সমান n ল্যামডা। বলবোই না আমি এটাগুলো সব, v সমান n তোমরা জানা আছে না? জানা নাই। v হচ্ছে যে কোনো তরঙ্গের বেগ, n সমান হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে v হচ্ছে তরঙ্গের বেগ, v হচ্ছে কি তরঙ্গের বেগ, আর n সমান হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা প্রমাণ আগে ছিল 9-এ, এখন আর পড়বে না। আবার এটাকে আমি লিখতে পারি n সমান v সমান হচ্ছে n ল্যামডা লিখলাম, তো এবার n ল্যামডাকে n সমান 1/t লিখতে পারি, তাহলে 1/t ইন্টু ল্যামডা লিখতে পারি, তাহলে ল্যামডা সমান v ইন্টু t লিখতে পারি, বড়হাতের t। যা লিখবো তাই হবে, মানে এখান থেকে বাকি জিনিসগুলো আমি পেয়েছি, এই হচ্ছে ব্যাপার। এবার দেখবো আমরা, এটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। চলতরঙ্গ
তরঙ্গ বা বা বলে আমরা প্রোগ্রামই বলছে, যা প্রোগ্রেসিভ ওয়েভকে প্রোগ্রামই বলছে, চলতরঙ্গের সমীকরণ। তাহলে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন অনুযায়ী চলতরঙ্গকে আমি এক্সপ্রেস করার চেষ্টা করছি। এদিকে তাকা। তাহলে কোনো মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ প্রবাহিত হলে মাধ্যমের কণাগুলি সরল দোলগতিতে আন্দোলিত হয়, জানি আমরা। তাহলে একটি কণা থেকে পরবর্তী কণার আন্দোলন পৌঁছাতে একটি নির্দিষ্ট সময় লাগে। ধর সাপোজ আমি বলছি এটা হচ্ছে একটা লাইন বরাবর একটা ধর সাপোজ একটা যে বরাবর তরঙ্গ যাবে সেই বরাবর একটি রেখা কল্পনা করেছি। সাপোজ এটা হচ্ছে একটা কণা, এটা একটা কণা, এটা একটা কণা, এটা একটা কণা, এটা একটা কণা, প্রত্যেকটা কণা হচ্ছে, এগুলো হচ্ছে একটা কণা। একটা কণাকে যদি আমি ডিস্টার্ব করি বা টেনে ছেড়ে দিই, তাহলে যেহেতু প্রত্যেকটা কণার মধ্যে কী হচ্ছে কানেকশান আছে বা আছে কী বলে এটাকে যেন সংশক্তি বল আছে, তাই জন্য একজন যদি কাঁপে তার পরবর্তী কী করছিস কি, তাহলে কি হয় একটা কণা যদি কাঁপে তাহলে সেই কণাটার কম্পনটা বা সেই কম্পন কাঁপছে, সেই কম্পনটা পরবর্তী ক্ষেত্রে এখান থেকে এখানে আসতে টাইম লাগে, সেই কথাই বলা হচ্ছে, সেটা কনসেপ্ট কাজে লাগবে এখানে। ঠিক আছে, তাহলে কি হয়, তাহলে তাই তরঙ্গের প্রবাহের অভিমুখ বরাবর কণাগুলির দশা পিছিয়ে থাকে মানে কি, তাহলে তরঙ্গ ধর সাপোজ আমি বলছি এইটা যদি তরঙ্গ হয় তাহলে তরঙ্গটা এভাবে এইটা মানে কি সেটা যদি বুঝতে না পারো তাহলে কিছুই বুঝবে না। তার মানে হচ্ছে কোনো কণাগুলো কোনো একটা মুমেন্টে একজন এই অবস্থায় কাঁপছে, একজন এই অবস্থায় কাঁপছে, একজন এই অবস্থায় কাঁপছে, একজন উল্টো দিকে এইভাবে কাঁপছে, মানে এগুলো প্রত্যেকটা কণার কম্পনকে দেখানো হয়েছে। যেখানে যেখানে তীরের মাথা আছে সেখানে কণাগুলোর অবস্থান আছে, যেখানে তীরের মাথা আছে সেখানে কণাগুলোর অবস্থান আছে। তাহলে তার মানে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে ওইখানে ওইখানে থাকবে না, অন্য জায়গায় থাকবে। কোনো একটা সার্টেন মোমেন্ট এরকম আছে, কণাগুলো প্রত্যেক মুহূর্তে তাদের অবস্থান চেঞ্জ করছে বলেই ঢেউটা সৃষ্টি হচ্ছে, ঢেউ মনে হচ্ছে ঢেউটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো সেটাই বলা হচ্ছে যে একজন কাঁপতে শুরু করলে কণাটার অগ্রগতি কোন দিকে, বাম থেকে ডান দিকে, আমার ছবি অনুযায়ী বাম থেকে ডান দিকে হচ্ছে। তো সেই কথাটা বলছে যে কণাগুলোর তরঙ্গের প্রবাহের অভিমুখ বরাবর কণাগুলির দশা কী থাকে, পিছিয়ে থাকে। দশা পিছিয়ে থাকা মানে কি, মানে এ জাস্ট কাঁপতে শুরু করলো, একটু পরে কাঁপবে, তারপরে কাঁপবে, তারপরে কাঁপবে, তার মানে সেই বরাবর সামনের দিকে যে কণাগুলো থাকবে সেগুলো দশা কী থাকবে, পিছিয়ে থাকবে না কাঁপলে তো তোমার তরঙ্গের সমীকরণ লিখতে পারবো। সিম্পল হারমোনিক মোশন y ইকুয়াল টু বা x ইকুয়াল টু a sin ওমেগা t বা y ইকুয়াল টু a sin ওমেগা t লিখতে পারবো না। তো যখন কাঁপবে তখন তো লিখতে পারবো, সেই সেন্সে বলা হচ্ছে দশা পিছিয়ে আছে। ব্যাস, যদি তরঙ্গ বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে কি বাম দিকের একটি কণার আন্দোলিত হওয়ার কিছুক্ষণ পর ডান দিকের একটি কণা আন্দোলিত হয়, সেটাই বলতে চাইছিলাম আমি এতক্ষণ ধরে। ফলে উভয় দশার পার্থক্য ঘটে। এর যে দশা তার এই দশার মধ্যে পার্থক্য আছে। ধরো সাপোজ কোনো একটা মোমেন্টে এখান থেকে এখানে এদিকে নামতে শুরু করলো, এর ঠিক কিছুক্ষণ পরে একটু ল্যাগ হবে, নিচের দিকে নামবে ল্যাগ থাকবে, টাইমের পার্থক্য থাকবে। তো যাই হোক, তাহলে এক্ষেত্রে ডান দিকের যে কণা তার দশা বাম দিকের কণা থেকে কিছুটা পিছিয়ে থাকে, সেটা বললাম। তাহলে মনে করা যাক একটি চলতরঙ্গ, একটা ছবি আঁকছি, একটু দেখ, বইয়ের মতনই আঁকার চেষ্টা করছি। তাহলে চলতরঙ্গটা কীরকম দেখতে, সাপোজ এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে একটা তির্যক তরঙ্গের ছবি আঁকার চেষ্টা করেছি। ঠিক আছে, এইভাবে আঁকার চেষ্টা করেছি। এটা হচ্ছে তোর কোনো একটা বিভিন্ন পয়েন্ট দিচ্ছে আপাতত, ধর এটা হচ্ছে ল্যামডা হবে এখান থেকে ধরবো, এটা ধর সাপোজ কোনো একটা পয়েন্ট পজিশান পি পজিশানে, এখান থেকে দূরত্ব হচ্ছে এক্স। ঠিক আছে, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে পি, এদিকে বেগ হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে যেখানে আমাদের ছবি অনুযায়ী কী বলতে পারি, মনে করা যাক একটি চলতরঙ্গ কোন দিকে যাচ্ছে বলো তো, চলতরঙ্গটা ও এক্স অভিমুখে তরঙ্গের অভিমুখ কোন দিকে, এইদিকে যাচ্ছে না, যাবে না, তাহলে এইভাবে যাচ্ছে মানে কি ও এক্স বরাবর তরঙ্গের অভিমুখ। ঠিক আছে, তার মানে ধনাত্মক এক্স দিকে যাচ্ছে, ভি বেগে অগ্রসর হচ্ছে, এটা তরঙ্গের বেগ হচ্ছে ভি। ঠিক আছে, কী পার্ট নামগুলো বলছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কী টার্ম বলছে সেগুলো কিন্তু খুব বারে ইম্পর্টেন্ট। চলতরঙ্গটা কী বরাবর যাচ্ছে, ও এক্স বরাবর যাচ্ছে, তার মানে হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, কী বেগে যাচ্ছে, ভি বেগে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, মাধ্যমের কণাগুলি সরল গতিতে কাঁপতে থাকায়
মাধ্যমিক কণাগুলো কোন মাধ্যমিক কণাগুলো কীভাবে কাঁপছে, এভাবে এভাবে কাঁপছে, কীভাবে কাঁপছে, এভাবে এভাবে কাঁপছে, সরল দৈর্ঘ্য গতিতে কাঁপছে। তা ঠিক আছে, ও কণার গতির সমীকরণ, ও বিন্দুতে যে কণাটা আছে সে যে কোনো একটা কণা, যে কোনো কথা ধরতেই পারো, আপাতত ধরলাম ও বিন্দুতে যে কণাটা আছে। কেন? কারণ স্টার্ট করেছে কি মিন পয়েন্ট থেকে, মানে তার জন্য আমি সাইন দিয়ে শুরু লিখবো। তাহলে ও বিন্দুতে যে কণাটা আছে সেই কণার গতির সমীকরণ কী হবে? ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি। কেন হবে সেটা আমরা আগে পড়ে ফেলেছি। ঠিক আছে, একদম ক্লিয়ার। এইবার জাস্ট একটুকু, তাহলে এখানে যে এ কণা আছে, ঠিক আছে, তাহলে মানে ছবি অনুযায়ী এ ইকুয়াল টু কী হবে বলতো? এই যে এই ছবিতে এই যে আছে এ কণাটি কী হবে? তো যাই হোক, এখানে এই ছোট হাতের এটা কী হবে? এই ছোট হাতের এটা কী হয়? বিস্তার হয় কম্পনের। বিস্তার মানে কি? সাম্যাবস্থা থেকে ম্যাক্সিমাম যতদূর যায় সেটাকে বিস্তার বলা হয়, সেটা হচ্ছে ছোট হাতের এ। তাহলে ওয়াই ইকুয়াল টু কি? ওয়াই ইকুয়াল টু কি? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ওয়াইটা কী জিনিস? এই সমীকরণে ওয়াই লিখেছি, ওয়াইটা কী জিনিস কেউ বলবা? ওয়াই বলতে মানে এই বিন্দুটা বুঝেছে। ওয়াই ইকুয়াল টু হচ্ছে যে কোনো টাইমে, ওয়াইটা তো চল ভ্যারিয়েবল তো তাহলে ওয়াইটা কি বলছে? যে কোনো টাইমে। ওয়াইটা হচ্ছে অ্যাকচুয়ালি কণার গতি। কণার গতি ঠিক বলবো না, কণার মানে অবস্থান বলতে পারো। কণা তো ওয়াই অক্ষ বরাবর কাঁপছে, এটা বোঝো। কণা কাঁপছে কি অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর কাঁপছে। বস্তু যাচ্ছে, তরঙ্গ যাচ্ছে কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। তাহলে তার কণা যেহেতু, ভালো করে শুনবা, কণা যেহেতু কাঁপছে ওয়াই অক্ষ বরাবর, এটা কার? যেহেতু কণার কম্পনটা হচ্ছে সরল দৈর্ঘ্য সম্পন্ন, তার জন্য এটা কণার সমীকরণ, এটা তরঙ্গের সমীকরণ না। তরঙ্গটা এক্স অক্ষ বরাবর যায় না? তরঙ্গ যাচ্ছে এক্স অক্ষ বরাবর, কণা কাঁপছে ওয়াই অক্ষ বরাবর, তার জন্য ওয়াইটা কি? কণার কি সরণ, কণার টি অবস্থানে, সাম্যাবস্থান থেকে সরণ। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কোনটা কি বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। ওয়াইটা হচ্ছে সাম্যাবস্থা থেকে, ধরো সাপোজ এখানে টি যেহেতু বলেছে, টি টাইমে সাম্যাবস্থা থেকে কণাটি সরণ। আশা করছি বুঝতে পারা গেল। ওমেগা কি বলার আশা করছি কোনো মানে বলার কোনো অবকাশ রাখে না। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ওমেগা ইকুয়াল টু কী হয়? 2π n বা 2π/t। n হচ্ছে কি কম্পাঙ্ক? রৈখিক কম্পাঙ্ক। টি হচ্ছে কি? টাইম পিরিয়ড বা পর্যায়কাল। ঠিক আছে, বেশ, সবই তো বলে দেওয়া হলো কোনটা কী জিনিস। তাহলে আমি ওয়াই ইকুয়াল টু কী লিখতে পারি? ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা জায়গায় 2π n ইন্টু টি, ছোটো হাতের টি। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এবার বলো তো দেখি, তরঙ্গটা কোন দিক বরাবর যাচ্ছে? ধনাত্মক এক্স অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে না? তাহলে বাম দিক থেকে ডান দিকে কণাটা অগ্রসর হচ্ছে। সাপোজ ও থেকে ডান দিকে এক্স দূরত্বে, এটা কি আমি ছবিটা ওই জন্য এঁকে রেখেছি, এক্স দূরত্বে, ও থেকে ডান দিকে এক্স দূরত্ব পর্যন্ত এসছে কণাটা। ঠিক আছে, তাহলে এক্স দূরত্ব যেতে কণাটা সময় কত লেগেছে? কণার বেগ ভালো শুনবো, হ্যাঁ অবশ্যই কণা না তরঙ্গ। ঠিক আছে, ধরো সাপোজ তরঙ্গটার ভালো শুনবা, ঠিক আছে, ধনাত্মক মানে তরঙ্গটা কি হচ্ছে? বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে কিছু একটা টাইমে, পার্টিকুলার কিছু একটা টাইমে তরঙ্গটা কোথায় এসছে? এই সৃষ্টি যেখানে আছে সেই সৃষ্টি থেকে বা ও থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে এসছে। তাহলে এই আর তরঙ্গের বেগ কত? ভি। তাহলে কত টাইম লেগেছে বলো তো দেখে আসতে? আরে বাবা, এস ইকুয়াল টু ভিটি হয় না? এস ইকুয়াল টু ভিটি, মানে এস মানে সরণ, এখানে এক্স এর জায়গায় লিখবো এক্স লিখবো, ভি এর জায়গায় ভি লিখবো, টি এর জায়গায় টি লিখবো। তাহলে টি সমান কী হবে? এক্স বাই ভি হবে না? তাহলে আমি এটা ওখানে পুট করতে পারবো না? আচ্ছা, এবার আর একটা জিনিস মজার কথা আছে, ভালো করে বুঝবা। সময় কত লাগে? এক্স বাই ভি। তাহলে সময়ের দিক থেকে পি বিন্দুটি সর্বদা ও বিন্দু অপেক্ষা, সময়ের দিক থেকে পি বিন্দুটা, ভালো শুনবা, সময়ের দিক থেকে পি বিন্দুটা কি ও বিন্দুর থেকে এত টাইম কি হয়েছে? পিছিয়ে আছে, এগিয়ে নাই, পিছিয়ে আছে। মানে অত টাইম পরে পি এর কাছে তরঙ্গ যাচ্ছে, এই টাইম পরে পি পয়েন্টে তরঙ্গটা গেছে পৌঁছাচ্ছে। এখানে এত দূর, এখানে আশা করছি বোঝাতে পারছি। ঠিক আছে, তাহলে ও বিন্দু এবং পি বিন্দুর সময় যথাক্রমে যদি, তাহলে এই যে টিটা কি ডিনোট করছে? পার্টিকুলার টাইমে
ওই আমি বললাম এখানে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তো ওয়াইটা কি পয়েন্ট ওই কণার সরণ বক্ষ বরাবর, তাহলে পি পয়েন্টে ওই কণার যে সরণ হবে সমীকরণটা লিখবো সেটা এটাই একই সেম হবে, হবে না? তো সেটা কি লিখবো? সাপোজ আমি লিখলাম ওয়াই ইকুয়াল টু, আমি লিখলাম এ ছোটোতেই লিখছি এ সাইন ওমেগা টি ড্যাশ, ওমেগা একই থেকে যাবে, বিস্তারও একই থেকে যাবে, কারণ বিস্তার সবসময় ভেবো না যে এই কণাটা এতটুকু পর্যন্ত এসছে মানে এতটুকু পর্যন্ত আসবে, ম্যাক্সিমাম যতটুকু কাঁপবে ততটুকু পর্যন্ত কাঁপবে, পার্টিকুলার ওই টাইমে অতটুকু পর্যন্ত এসছে সেটা আলাদা কথা। তার জন্য এটা এই থেকে যাবে, ওমেগাটা ওমেগাই থাকবে, কম্পাঙ্ক একই থেকে যাবে, কিন্তু টি ড্যাশটা টি আলাদা হবে, পার্টিকুলার ওই টাইমে টি ছিল এটা টি ড্যাশ হবে, তা টি ড্যাশটা কি টি থেকে কিছু পরিমাণ সময় এই পরিমাণ পিছিয়ে আছে না নাই, তাহলে টি ড্যাশটা কী হবে এটাই বোঝার চেষ্টা করাচ্ছি ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা ইন্টু টি মাইনাস এক্স বাই ভি হবে এখানে, টি ড্যাশটা এত টাইম পিছিয়ে আছে, ঠিক আছে? যদি এগিয়ে থাকতো তাহলে কী হতো, টি প্লাস এক্স বাই ভি হতো, যদি ঋণাত্মক দিকে অগ্রসর হতো তাহলে টি প্লাস এক্স বাই ভি হতো। এতটুকুই বোঝানোর জিনিস এখানে, এতটুকু পর্যন্ত আজকে ক্লাস থাকবে, তারপরে আমি এটা নিয়ে আরও পরবর্তী ক্ষেত্রে ডিসকাস করবো।